নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। রাত পোহালেই রথযাত্রা উৎসবকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে, আনন্দের আবহে মেতে উঠেছে জলপাইগুড়ি। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানির অভিযোগ, প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ। ভুল লেনে গাড়ি প্রবেশে বাড়ছে দুর্ঘটনা, পুলিশের বিশেষ উদ্যোগ। এবার আসছে বিস্তারিত সংবাদে। রথযাত্রাকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে, উৎসবের আবহে মেতে উঠেছে জলপাইগুড়ি। রাত পোহালেই রথযাত্রা, আর সেই উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত জলপাইগুড়ি শহরের শ্রী শ্রী গৌরীয় মঠ ইস্কন পরিচালিত মদনমোহন মন্দির এবং মাসির বাড়ি হিসাবে পরিচিত যোগমায়া কালীবাড়ি। এবছর জলপাইগুড়ির রথযাত্রা আরও জাঁকজমকপূর্ণ হতে চলেছে, এমনটাই মনে করা হচ্ছে। কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রী শ্রী গৌরীয় মঠ এবং ইস্কন পরিচালিত মদনমোহন মন্দির উভয়কেই 5 লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। ফলে রথযাত্রার আয়োজন আরও সুসংগঠিত আর আকর্ষণীয় হয়ে উঠেছে। বর্তমানে শ্রী শ্রী গৌরীয় মঠে জোর কদমে চলছে প্রস্তুতি। মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। অন্যদিকে ইস্কন পরিচালিত মদনমোহন মন্দিরেও রথের শেষ পর্যায়ের প্রস্তুতির কাজ চলছে পুরোদমে। জলপাইগুড়িবাসীর অন্যতম আকর্ষণ মাসির বাড়ি অর্থাৎ যোগমায়া কালীবাড়িতেও শেষ মুহূর্তের প্রস্তুতি প্রায় সম্পন্ন। সব মিলিয়ে শহর জুড়ে এখন উৎসবের আবহ। আগামীকাল রথযাত্রাকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষের সমাগম হবে, এমনটাই আশা আয়োজকদের। শহরের 2 বৃহৎ রথকে ঘিরে ভক্ত আর দর্শনার্থীদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আমাদের তো রথ পুরো দীর্ঘকালের 1946 সাল থেকে এখানে রথযাত্রা হতো। তো রথ খুব পুরনো হয়ে গেছিল, এজন্য সেই পুরনো রথ ভেঙে আমরা নতুন রথ নির্মাণ করেছি সমস্ত নতুনভাবে। তো প্রায় 4-এর কাছাকাছি আমাদের রথযাত্রা রথ নির্মাণেই খরচ হয়েছে। তারপরে রথযাত্রা আছে, তারপরে আমাদের মন্দির সংস্কার আছে। তো এবার আমাদের বিশেষত্ব হলো এই মন্দিরে খুব বড় করে রথ নির্মাণ হচ্ছে আর কি, খুব বড় রথযাত্রা হবে। কালকে কখন বের হবে? কালকে আমাদের 12টার থেকে অতিথিকরণ হবে, তারপর 2টোর সময় আমাদের বেরোবে। 2টোর সময় বেরিয়ে আমাদের পুরনো সার্কিট বেঞ্চ মোড়, পুরনো সার্কিট মোড় থেকে আমাদের 3 নম্বর ঘুমটি, 3 নম্বর ঘুমটি থেকে বউবাজার থেকে পার্কের মোড় থেকে হনুমান মন্দির, দেশবন্ধুপাড়া রোড হয়ে সার্কের মোড় হয়ে আমরা দাদাভাই ক্লাব থেকে 4 নম্বর ঘুমটি হয়ে কদমতলা মোড় থেকে ডিবিসি রোড হয়ে প্রভাত মোড় হয়ে আবার পুনরায় আমরা মন্দিরে। কতটা আনন্দিত আপনারা এই আগামীকাল রথ প্রস্তুতি? প্রস্তুতি নিয়ে কতটা 7 দিন ব্যাপী আমাদের প্রোগ্রাম থাকবে। 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত আমাদের বিকেল 4টা থেকে রাত্রি 10টা পর্যন্ত ভজন কীর্তন থাকবে, সন্ধ্যা আরতি থাকবে, জগন্নাথ আরতি থাকবে, প্রদীপদান থাকবে, তারপর ভাগবত পাঠ হবে, তারপর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি পাঠ, নাটক বিভিন্ন থাকবে, কীর্তন আছে। অমিত বণিকের রিপোর্ট। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানির অভিযোগ, প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ ঘিরে মঙ্গলবার সন্ধেবেলায় গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা রাউত মণ্ডলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ গ্রামবাসীরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে, কিন্তু অভিযোগ অনুযায়ী অনেকেই এখনও পর্যন্ত সরকারি আবাসের সুবিধা পাননি। যার জেরে বিক্ষোভকারীরা টাকা ফেরতের দাবি তোলেন, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। স্থানীয়দের একাংশের দাবি, গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা রাউত মণ্ডলের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। পাশাপাশি তাঁদের অভিযোগ, পলাতক তৃণমূল নেতা কৃষ্ণ দাসের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে এলাকায় প্রভাব খাটিয়েই এই কাজ করা হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা রাউত মণ্ডল বা অন্য কোনো অভিযুক্ত পক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
স্থানীয় সূত্রে দাবি, মঙ্গলবার সন্ধেবেলায় বিক্ষোভকারীরা প্রধানের বাড়িতে গিয়ে টাকা ফেরতের দাবি তুললেও তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না। এতে বিক্ষোভকারীদের ক্ষোভ আরও বাড়ে। আপনি কোথায় আসছেন, কেন আসছেন? আমি অনিতার কাছে আসছি, আমাদের ঘরের টাকা দিছে, ওখান থেকে 10,000 করে টাকা নিচ্ছে অনিতাকে? প্রধান। কোন গ্রাম পঞ্চায়েতের? পাহাড়পুর। কিসের টাকা নিয়েছে বললেন? ঘরের টাকা। মানে আবাসের টাকা পেয়েছিলেন? কত টাকা পেয়েছিলেন? 1,20,000 পেয়েছিলাম, 10,000 ওইটা বাদ দাও। 10,000 টাকাটা কিসের জন্য নিয়েছে? কিসের জন্য নিচ্ছে আমরা তা জানি না, আমাদের কাছে চাইছে দিতে হবে, যদি আমরা টাকাটা না দেই এরপরে কোনো সুযোগ সুবিধা আসলে আমরা পাবো না। এটা কে বলছে? প্রধানই বলছে? প্রধানই বলছে। আপনারা সেই ভয় দিয়েছেন? হ্যাঁ। এখন কি চাইছেন? এখন আমাদের টাকা আমরা ফেরত চাচ্ছি। কত লোকের কাছ থেকে এরকম টাকা নিয়েছে? কত লোকের কাছে, যাদের যাদের ঘর দিয়েছে তাদের সবার কাছ থেকে। কত কত? আমার কাছ থেকে নিছে, সবার কাছ থেকে। কথায় চলতেন? পঞ্চায়েতটা কার কথায় আমার চলতেন? মনে হয় যে উনি কৃষ্ণ প্রধানের কথা দিয়ে চলতো মনে হয়। কৃষ্ণ দাস? হ্যাঁ। সে তো এখন পলাতক। সে তো পলাতক। মানে তার কথা থেকে এই কাটমানি নেওয়া চলতো? হ্যাঁ, তাই তো হবে, আমরা তাই জানি মনে হয় এটাই হবে। না দিলে কি ভয় দেখানো বা হুমকি দেওয়া বা অত্যাচার করার ব্যাপার না, ছিল? সেটা না, বলছে যে পরে কোনো সুযোগ সুবিধা দিবে না। সরকারি সুযোগ সুবিধা যেগুলো পাওয়া সেগুলো দিবে না, দিবে না, টাকা না দিলে টাকা না পরে। দিলে। টাকাটা কি নগদে নিত সবার কাছ থেকে? তুলতে হয়, সোনা নামে একজন আছে, হুম। উনি নিয়ে আসতো। এখন আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি যে আমাদের যে টাকাটা নিচে ওরা না পেয়ে নি, সন্ধ্যা থেকে আমরা দাঁড়াই আছি এখানে, কিন্তু ওনার বাড়ির লোক বলছে না, ওনারা এখনো কিন্তু অনেকে তো বলছে ওনাকে নাকি একটু আগে ছাদে দেখা গিয়েছে বাড়ি। হ্যাঁ, কিন্তু বাড়ির লোক অস্বীকার করছে। আমরা উনি কোথায় আছে, পরে এসে আমাদের চুরি কেস দিয়ে দেওয়া যদি আবার। আপনারা কি থানায় অভিযোগ করবেন প্রধানের নামে? হ্যাঁ, এখন উনি যদি কিছু না বলে আমাদের অভিযোগ করতেই পারতো, জানা নেই, কিন্তু হচ্ছে 60-70 বেশিও হতে পারে, ঠিক আমি জানি না। কি বলতো, আমরা এখন যে কজন আসছি আমাদের এই কজনের থেকে তো টাকা নিয়েছে, আর বাদ বাকিটা তো কেউ আসেনি, এখন ওরা তো খবর পাইনি। অরণ্য সপ্তাহে পরিবেশ সচেতনতার বার্তা। জলপাইগুড়ি জেলা গ্রন্থাগারে চারা গাছ বিতরণ। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জলপাইগুড়িতে পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ 2026। এই উপলক্ষে জলপাইগুড়ি জেলা গ্রন্থাগার আধিকারিকের উদ্যোগে এবং সামাজিক বন বিভাগ জলপাইগুড়ি ডিভিশনের সহযোগিতায় 14 থেকে 20 জুলাই পর্যন্ত একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার জলপাইগুড়ি জেলা গ্রন্থাগারে অনুষ্ঠিত হয় পরিবেশ সচেতনতা কর্মসূচি ও চারা গাছ বিতরণ। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও বন ও জীব বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বন বাঁচাও জীবন বাঁচাও এবং সবুজ অরণ্য সুন্দর ভবিষ্যৎ, এই বার্তাকে সামনে রেখেই অরণ্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে। জেলার বিভিন্ন গ্রন্থাগারে চারাগাছ বিতরণের পাশাপাশি পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত উদ্যোক্তারা প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান। অ্যাকচুয়ালি এই অরণ্য সপ্তাহ যেটা 14ই জুলাই থেকে শুরু হয়েছে 20 জুলাই পর্যন্ত চলবে, আমরা আজকে সেটা জলপাইগুড়ির বনকর্তার সহযোগিতায় এবং আমাদের জলপাইগুড়ি জেলা গ্রন্থাগার আধিকারিক দপ্তরের এবং আমাদের গ্রন্থাগার দপ্তরের তরফ থেকে আমরা এটাকে আজকে শুরু করলাম। আমাদের যে বিভিন্ন এখানে 73টা লাইব্রেরি রয়েছে, সেই লাইব্রেরিগুলোতে আমরা চারা গাছ তুলে দেব এবং লাইব্রেরি প্রাঙ্গণে যেরকম গ্রন্থাগার মধ্যে যেমন গ্রন্থাগার যেমন একটা ইনফরমেশান হাব, সেইখানে ইনফরমেশান আমরা চারদিকে ছড়িয়ে দিতে চাইছি যে একটি গাছ একটি প্রাণ, যেরকম সেরকম আজকের চারা গাছ যেমন আগামী দিনের মহিরুহ হয়ে উঠবে, সেই রকম জ্ঞান ভাণ্ডার হিসাবে আমাদের এই লাইব্রেরিগুলোতেও যেরকম পাঠকরা আসেন তারা ইনফরমেশান এখান থেকে নিয়ে যেতে পারবেন, সেইভাবে পরিবেশ সচেতনতাও আমাদের দরকার। সেই জন্য লাইব্রেরি প্রাঙ্গণে যদি আমরা একটি করে চারা গাছ দিয়ে, একটি দুটি করে চারা গাছ যার যেরকম লাইব্রেরির স্পেস রয়েছে সেইভাবে তারা লাগাবে এবং সবুজায়নও হবে, মানুষের মধ্যে একটা সচেতনতা কর্মসূচি। এবং আমি এই কর্মসূচির মধ্য দিয়ে বলতে চাই যে গ্রন্থাগারে যেসব পাঠকেরা আসেন তাদের বলবো আপনারা গ্রন্থাগারে আসুন, গ্রন্থাগারে এসে আমাদের বিভিন্ন রকমের বই আছে আপনারা এখানে পড়বেন এবং সেইভাবে আমাদের এই গাছ লাগিয়ে সেই পরিবেশটাকে একটা ভারসাম্য বজায় রাখবে। এইভাবেই আমরা এই অনুষ্ঠানটা করতে চাইছি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ।
অরণ্য সপ্তাহে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল শ্রী সারদা সংঘ। অরণ্য সপ্তাহ উপলক্ষে জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী ধর্মীয় সংগঠন শ্রী সারদা সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। বুধবার জেলা পরিষদ অফিসের সামনে রাস্তার ধারে সংগঠনের সদস্যরা একাধিক চারাগাছ রোপণ করেন। সংগঠনের সদস্যদের দাবি, নিত্যদিনের নতুন রাস্তা, বাড়ি, অন্যান্য পরিকাঠামো নির্মাণের কারণে প্রচুর গাছ কেটে ফেলা হচ্ছে। ফলে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণ খুব জরুরি। তাদের মতে বেশি করে গাছ লাগানোই পরিবেশ রক্ষার অন্যতম উপায়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শুধু বৃক্ষরোপণ নয়, সারা বছর ধরে বিভিন্ন সামাজিক এবং জনকল্যাণমূলক কর্মসূচি তারা নিয়মিতভাবে পালন করেন। ভবিষ্যতেও পরিবেশ সচেতনতা বৃদ্ধি, সমাজসেবামূলক কাজে একইভাবে মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন সংগঠনের সদস্যরা। এই অরণ্য সপ্তাহে আমরা সারদার সঙ্গে মায়েরা এক জায়গায় হলাম যে কিছু গাছ লাগাবো, কারণ গাছটা অত্যন্ত প্রয়োজনীয়। আর যে হারে চারিদিকে বড় বড় ইমারত উঠছে, বিল্ডিং, রাস্তাঘাট হচ্ছে, তাতে অনেক গাছ কাটা পড়ে যাচ্ছে। সেজন্য আমাদের চেষ্টা করতে হবে নতুন করে আবার গাছ লাগিয়ে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখা। সেই উদ্দেশ্যে আমরা আজকে এখানে সারদা সংঘের মায়েরা কয়েকটা গাছ লাগালাম। কোন জায়গায় লাগালেন? আমরা লাগালাম পোস্ট অফিস মোড়ের সেই ডিভাইডার আছে, ওই জেলা পরিষদের উল্টো দিকে অফিসের। কি কি গাছ রয়েছে কতগুলি? আমাদের এখানে আপনার কৃষ্ণচূড়া, রাধাচূড়া, বকুল, তারপরে মেঘেমণি, শিরিষ, এই সমস্ত গাছগুলি। মোট আনুমানিক 6টা গাছ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়িতে গৃহবধূর রহস্য মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের, শাস্তির দাবিতে বিক্ষোভ। জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া এলাকায় এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সকাল থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। মৃতার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ওই গৃহবধূর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। তাদের দাবি, মঙ্গলবার রাতে তাকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়। অভিযোগ আরও, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই শ্বশুরবাড়ির লোকজন নিজেরাই ঝুলন্ত মরদেহ নামিয়ে হাসপাতালে নিয়ে যায়। মৃত গৃহবধূর দাদা অভিযোগ করে বলেন, তার বোনের ওপর দীর্ঘদিন ধরে অত্যাচার চলছিল। প্রতিবাদ করে অভিযুক্ত স্বামী বন্ধুদের নিয়ে নেশাগ্রস্ত অবস্থায় তাদের বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখাতেন বলেও তিনি দাবি করেন। পরিবারের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। আমরা চাই, আমার বোনকে এত কষ্ট দেওয়া মারলো, আমার বোনের শাস্তি চাই আমার কাছে। আজকে ওকে শাস্তি দিব না, আর বাকি লোকে সবাই সুযোগ পাওয়া যাবে। ও আজকে সব বন্ধু বান্ধব নিয়ে নেশা করবে, দুদিন পর আমরা যদি বলতে যাই আমাদের বাড়িতে ধুমকি মারতে আসে। ওর বন্ধু বান্ধব আমাদেরকে বলে, তোরা কিছু বলবি সব বাড়িঘর ভাঙে উড়াই দিব, কি করতে আসবি? আমার বোন যদি কিছু মারধর করে বলতে আসে বাড়িতে, ওকে শাসাবো, তার ছেলেকে শেষ করে দেবো, তো এটা করবো। বোন কোন সময় কেস করতে যায় না। আমরা ওর যে একটা ভাই আছে, ওর ভাইটাও বাপকে বলতে যাবে, বাপটা গার্জেন, ও উল্টো বাপটা গাঁজাখোর, বাপকে বলবো, বাপ উল্টা কথা বলে, আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাও, কোনো কথা না, আমার বাড়িতে বাড়ি থেকে বাইরে হয়ে যাও। ও শাসনও করবে না, আমাদেরকে তাড়া দেয়। আমার বোনকে কালকে ওরা 2 দিন থেকে না খাওয়া রাখছে। প্রতিদিন সন্ধ্যায় পিটাইছে, পাড়া লোককে বলছি, প্রতিদিন সন্ধ্যাবেলা পিটাইছে। ওর ঘরে বাসনপত্র বিক্রি করে না, কালকে সারা দিন ঘুরে বেড়াচ্ছে। ঘটনাটা হলো কি মনে হয় আপনাদের? মেরে ফেলেছে? ও মেরে ফেলছে। ওর বোন, আমার ওর বাচ্চা, একটা 1.5 বছরের বাচ্চা আছে, ও বাথরুম করতে গেলে সাথে নিয়ে যেতে হয়। বাচ্চাটাকে আমরা মা হয়ে বাড়িতে কেউ ওকে চুপ করাতে পারে না। আর ওই বাচ্চা ছেড়ে ও কখনো মরবে না। ওদের একটু কিছু খাইতে হয় বাচ্চাটাকে কোলে নিয়ে, ওই বাচ্চা ছেড়ে কখনো মরবে না। কালকে এমনভাবে মা আসছে, মরে গেছে, তখন একটা ঝুলাই দিছে, ঝুলাইতে কি চালবাজি করছে, দোকানে আসছে চাল নিতে, দোকানে এসে কাঁপতেছে। দোকানদার বলছে কী হচ্ছে, দোকানদার কাঁপানি দেখে চালটা দিয়েছে। ও দোকান যাওয়ার কিছুক্ষণ যাওয়ার পরে বলে শুনে ফাঁসি দিচ্ছে। ও মায়েরে দিয়ে দোকানে আসছে, এটা মানুষকে বলতে, আমি দোকানে গেছি, ও ফাঁসি দিচ্ছে। ওই চালটাও করতে আসছে। তারপরে এইবার হচ্ছে লোকজন ভরে গেছে, পাড়ার লোকজন ভরে গেছে, আমরা কেউ খবর পাই না, আমাদেরকে কেউ জানাই নেই। রাস্তার লোক ফটকে আমার ভাইকে বলছে, কি তোর বোন যে ফাঁসি দিচ্ছে, ও তো ফটটা হওয়া কী হলো। তখন আর বন্ধু সাথে যা দেখতে সত্যি কি মিথ্যা, ওর বন্ধু যা দেখায় বোন ওখানে মারা গেছে। তো দৌড়ে যা বাড়িতে আমাদেরকে খবর দিচ্ছে, খবর দেওয়ার পরে আমরা আবার গেছি, যা ও আবার ঘরে ঢুকছে, যা বোন মারা গেছে। তা কতক্ষণ হয়ে গেলো, আমাদেরকে বাড়িতে 500 মিটার দূর আছে, শুনছে, জানাইছে, আমরা আসছি, দেখছি, ওখানে ঝুলেই আছে। যখন আমরা বলছি তখন মারা গেছে, কথা বলে লাভ নাই, এবার থানায় যেতে হবে। যে শুনছে থানার কথা, তখন এই ওর বন্ধু বান্ধব বিএস মিলে খুইলে চলে আসছে এই হসপিটালে, ওরাই নিয়ে চলে আসছে খুইলে।
তার এটা কি এতটা কি জিজ্ঞেস করে এতটাই আইন যে পুলিশ প্রশাসনের কোনো ইসে নাই। আমার পুলিশ প্রশাসন কী করলো, আমার পুলিশকে কালকে রাতেই গিয়ে বলছি ওরা কেন খুলে নিয়ে আসলো, তার তো একটা পদ্ধতি নিতে পারতো, কেন খুলে নিয়ে আসলো, ওটা তো যাইতে পারতো, ওরা যায়নি। এখন অবধি এখন কখন আজ আমরা এইভাবে বসে কালকে সন্ধ্যার থেকে আজকে অবধি চলে যাচ্ছি। অমিত মনিকার রিপোর্ট, এভি নিউজ। খাদ্যের খোঁজে ডুয়ার্সের তাণ্ডব, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও বাড়িতে বুনো হাতির হামলা। খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে তাণ্ডব চালালো একটি বুনো হাতি। মঙ্গলবার রাতে ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বাতাবাড়ি ও পশ্চিম বাতাবাড়ি এলাকায় পৃথক দুটি ঘটনায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘর ও একটি বাড়ির ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে খড়িয়ার বন্দর জঙ্গল থেকে বেরিয়ে আসা হাতিটি প্রথমে বাতাবাড়ি ব্যাংকপাড়া এলাকায় 220 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হানা দেয়। সেখানে রান্নাঘরের দেওয়াল ভেঙে ফেলে এবং একটি বেসরকারি বিদ্যালয়ের গেটও ক্ষতিগ্রস্ত করে। এরপর হাতিটি পশ্চিম বাতাবাড়ি এলাকায় গিয়ে বাবলু ওরাওয়ের বাড়ির বেড়া ভেঙে ঘরে মজুদ ধান সহ একটি ডুলি সুর দিয়ে তুলে নিয়ে যায়। হাতির তাণ্ডবের সময় পরিবারের সদস্যরা প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে পালিয়ে যান। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। পরে হাতিটি আবার খড়িয়ার বন্দর জঙ্গলে ফিরে যায়। বাতাবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা জমিলা খাতুন জানান, রান্নাঘরের দেওয়াল ভেঙে যাওয়ায় রান্নার উনুনও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। বন দপ্তর সূত্রে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্তরা নির্ধারিত ফর্মে আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন। কালকে রাত 9:30 10টা নাগাদ এখানে হাতি আসে। আমরা এখানকার লোকাল লোক আমাকে ফোন করে জানায়। আজকে সকালে এসে দেখলাম এই পরিস্থিতি, আমাদের রান্নাঘর ভেঙে দিয়েছে, উনান ভেঙে দিয়েছে। এখন কি করে রান্না করব? রান্নার ব্যবস্থা নাই এখন। আচ্ছা, বললাম এমনি তো এখন কি জানিয়েছেন ব্যাপারগুলো আপনারা, আপনাদের যে? হ্যাঁ, আমাদের সিডিপিও অফিসে স্যারকে জানানো হয়েছে, ওনারা কি ব্যবস্থা করেন। এটা কোথায়, সিরিজটা কোথায় আছে? এটা পিএনবি রোড বাতাবাড়ি। কত নম্বর সেন্টার এটা? সেন্টার কত নম্বর সেন্টার এটা? 220 নং সেন্টার। এর আগেও তো এখানে কি হাতি আসছিল নাকি? এর আগে হাতি এসেছিল, তবে হাতি সেরকম কোনো ক্ষতি করেনি। এই বানর আসে, বানরের দল ঢুকে চাল ডাল নষ্ট করছিল এর আগে। আচ্ছা, হাতি এবারে এসে ভেঙে দিল প্রথম। হ্যাঁ, এবারে তো খুব আতঙ্কের মধ্যে আসি আমরা। এখানে বাচ্চা কাচ্চা নিয়ে সেন্টার করতে হয়। এটা তো একদম জঙ্গল লাগোয়া সেন্টার। জঙ্গল লাগোয়া একদম, আমাদের এই যে আমাদের সেন্টারের সঙ্গে লাগোয়া ফরেস্টের খড়িয়ার বন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, খড়িয়ার বন্দর জঙ্গল। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। ভুল লেনে গাড়ি প্রবেশে বাড়ছে দুর্ঘটনা। ওদলাবাড়ি ফ্লাইওভারে ট্রাফিক পুলিশের বিশেষ উদ্যোগ। ওদলাবাড়ি ফ্লাইওভারে ভুল লেনে গাড়ি প্রবেশের কারণে বারবার সড়ক দুর্ঘটনা ঘটছে। মঙ্গলবার সকালেও একটি অ্যাম্বুলেন্স ও একটি ইনোভা গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ফের ফ্লাইওভারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, ওদলাবাড়ি থেকে ডামডিমমুখী রাস্তায় ওঠার সময় অনেক চালক সঠিক দিক নির্দেশ না বুঝে ভুল লেনে চলে যান। এর ফলে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে এবং ইতিমধ্যেই একাধিক দুর্ঘটনা ঘটেছে। এই পরিস্থিতির মোকাবেলায় মঙ্গলবার মালবাজার থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে ওদলাবাড়ি ফ্লাইওভারে সচেতনতামূলক পোস্টার, দিক নির্দেশক সাইনবোর্ড এবং ট্রাফিক নির্দেশিকা লাগানো হয়। এর লক্ষ্য চালকদের সঠিক লেন সম্পর্কে সচেতন করা, ভুল পথে গাড়ি প্রবেশ রোধ করা এবং দুর্ঘটনার ঝুঁকি কমানো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি হেমেশ্বর পাল সহ মালবাজার থানার ট্রাফিক পুলিশের কর্মীরা। ট্রাফিক পুলিশের আশা, নতুন দিক নির্দেশক চিহ্ন ও সচেতনতামূলক বার্তা চালকদের নিরাপদ ও সঠিক পথে চলতে সহায়তা করবে এবং ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। দীর্ঘদিন ধরে নদীর চরের সরকারি জমি দখল করে গড়ে ওঠা গ্র্যান্ড ডুয়ার্স ইকো রিসর্ট অবশেষে প্রশাসনের দখলে গেল। মঙ্গলবার মাটিয়ালি ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং মেটেলি থানার পুলিশ যৌথ অভিযানে রিসর্ট প্রাঙ্গণে সরকারি বোর্ড ও নোটিশ টাঙিয়ে দখল প্রক্রিয়া সম্পন্ন করে। ঘটনাটি মাটিয়ালি ব্লকের বাতাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোয়ালডাঙ্গা এলাকায় কুর্তি নদীর ধারে নির্মিত ওই রিসর্টকে ঘিরে। অভিযোগ, প্রায় 10 থেকে 12 বছর আগে নদীর চরের জমি বেআইনিভাবে দখল করে স্থানীয় কিছু রাজনৈতিক নেতার সহায়তায় রিসর্টটি গড়ে তোলা হয়। পরবর্তীতে সেখানে ধাপে ধাপে একাধিক আবকাঠামো নির্মাণের
পাশাপাশি একটি সুইমিং পুলও তৈরি করা হয়। স্থানীয় সূত্রে দাবি, রিসর্টের মালিকের সঙ্গে কলকাতার এক প্রভাবশালী রাজনৈতিক নেতার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। যদিও এই অভিযোগের স্বাধীনভাবে কোনো সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি। প্রশাসন সূত্রে জানা গেছে, একসময় কুর্তি নদীর মূল স্রোত এই এলাকার পাশ দিয়েই প্রবাহিত হতো। নদীর অত্যন্ত কাছাকাছি রিসর্ট নির্মাণ হওয়ায় পরিবেশগত ঝুঁকির বিষয়টিও সামনে আসে। এর আগে প্রশাসন রিসর্ট কর্তৃপক্ষকে 10ই জুলাইয়ের মধ্যে সমস্ত জিনিসপত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ পালন না করায় মঙ্গলবার প্রশাসন সরাসরি রিসর্টটির দখল নেয়। মাটিয়ালি ব্লকের বিএলও সন্তোষ লোহার জানান, মহকুমা শাসকের নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, পরবর্তী পদক্ষেপ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী গ্রহণ করা হবে। গতকালকে এসডিও সাহেব আমাদের অর্ডার করেছে, ডাইরেকশন করেছে যে এই জমিটাকে সরকারি জমি হয়ে আছে, ইনক্রোচমেন্ট হয়ে আছে, সেইটাকে আমরা আজকে এসডিও সাহেবের অর্ডারে আমরা এটা দখল নিলাম। কি বলবেন, কতটা জমি রয়েছে এই রিসর্টে? এখানে আছে 1 একর 47 শতক জমি আছে। মানে দুটো প্লট নিয়ে 1 একর 47 শতক জমি আছে। স্যার, এরকম তো বহু এরকম রিসর্ট রয়েছে যেগুলো সূত্রে জানা যাচ্ছে যে এইসব এই নদীর চর দখল করে বসে রয়েছে। কি বলবেন এই বিষয়ে? এটা তো আমাদের যেটা খবরে আছে সেইগুলো আমরা দেখছি। এর আগেও আমরা করলাম একটা, এরপরে এটা সেকেন্ড টাইম হচ্ছে। এসডিও সাহেব খুব মনোযোগ দিয়ে এটা কাজগুলো করছেন। এমনি জানা যাচ্ছে যে এই জমির উপরে লিজও অ্যাপ্লাই করা হয়েছে। এটা লিজ অ্যাপ্লাই করা আছে, কিন্তু এখনও আর হয়নি, কমপ্লিট হয়নি লিজের ইয়েটা। মালিক কোথাকার জানা গেছে? মালিক আছে, নাম জানা আছে, সোমেন মালাকার বলে একজন আছে। না, বাড়িটা ওই সাউথেরই আছে, সাউথ বেঙ্গলেরই আছে। উনি কি বলেছেন, দপ্তরের সাথে যোগাযোগ করে কি বলেছেন? না, ওনার আমাদের সাথে কোনো সম্পর্ক করেনি ওনারা। দুধিয়ার বালাসর নদীতে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল স্থানীয়দের তৎপরতায়। মঙ্গলবার রাতে শিলিগুড়ি সংলগ্ন দুধিয়ার বালাসর নদীতে বিপদের মুখে পড়েন 4 যুবক যুবতী। একটি গাড়ি নিয়ে নদীর চর এলাকায় ঘোরাঘুরি করার সময় পাহাড়ে টানা বৃষ্টির জেরে আচমকাই নদীর জলস্তর বেড়ে যায়। প্রবল স্রোতে মাঝ নদীতে আটকে পড়ে গাড়িটি। পরিস্থিতি বুঝে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে নামেন। তাদের মধ্যেই এক সাহসী যুবক নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রবল স্রোতের মধ্যে গিয়ে একে একে 4 আরোহীকে উদ্ধার করেন। দড়ির সাহায্যে সকলকে নিরাপদে নদীর পাড়ে নিয়ে আসা হয়। পরে গাড়িটিকেও উদ্ধার করা সম্ভব হয়। স্থানীয়দের তৎপরতায় এদিন বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে, টানা বর্ষণের সময় পাহাড়ি নদীগুলির জলস্তর মুহূর্তের মধ্যে বেড়ে যেতে পারে। সেই কারণে নদীর চর বা নদীর মধ্যে গাড়ি নিয়ে প্রবেশ না করার আবেদন জানানো হয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রাত পোহালেই রথযাত্রা। উৎসবকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে, আনন্দের আবহে মেতে উঠেছে জলপাইগুড়ি। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটপানির অভিযোগ, প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ। ভুল লেনে গাড়ি প্রবেশে বাড়ছে দুর্ঘটনা, পুলিশের বিশেষ উদ্যোগ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।